সুপ্রিয় গবেষকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব গবেষণার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, রাইটিং দ্য বডি সেকশন, কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং এবং সিনথেসাইজিং এর আলোকে। একটি গবেষণা শুধুমাত্র আমাদের গবেষকদের যে কঠোর পরিশ্রমের একটা ফল তাই নয়, এটি হচ্ছে একটি পূর্ববর্তী গবেষণার কিছু সমালোচনা এবং পূর্ববর্তী গবেষণার কিছু তথ্যভিত্তিক যে আলোচনা, সেটাকে সংশ্লেষণের মাধ্যমে মূলত আমরা একটি গবেষণাকে নতুনভাবে উপস্থাপন করে থাকি। এজন্য বডি সেকশনের গুরুত্বটা সবসময়ই গবেষণার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে গুরুত্ব সহকারে দেখা হয়। আজকের আলোচনা থেকে আমরা বুঝব যে বডি সেকশনটা আমরা যখন লিখব তখন আমাদের পূর্ববর্তী গবেষণার সাথে আমরা কি পরিমাণ কম্পেয়ারিং করব এবং সেখান থেকে আমরা কি সাদৃশ্য খুঁজে পাচ্ছি আগের গবেষণার সাথে, তার আলোকে আমরা কিছুটা সংশ্লেষণধর্মী বিশ্লেষণ করব। এই রিসার্চ পেপারের ক্ষেত্রে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন তাদেরকে আসলে প্রথমে জানতে হবে যে কম্পেয়ারিং জিনিসটা কী। কম্পেয়ারিংটা হচ্ছে মূলত একই বিষয়ের কাছাকাছি কোনো বিষয় নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন সেই রিলেটেড পূর্ববর্তী যে গবেষণাগুলো এর আগে হয়েছে সেগুলো আপনাকে অনেক বেশি পরিমাণে স্টাডি করতে হবে এবং সেখান থেকে আপনাকে কম্পেয়ারিং করাটা শিখতে হবে। একটা গবেষণা পেপারের সাথে আরেকটা গবেষণা পেপারের কি কম্পেয়ার আপনি খুঁজে পাচ্ছেন, পার্থক্যটা কি খুঁজে পাচ্ছেন, সেটা আপনাকে আগে বের করতে হবে। এরপর তার আলোকে আপনি আপনার গবেষণার যে বডি সেকশন সেটাকে সাজানোর চেষ্টা করবেন। পূর্ববর্তী গবেষণার সাথে আপনি কতটা পার্থক্য নিরূপণ করতে পারছেন এবং নতুন গবেষণায় আপনি কি নিয়ে আসতে চাচ্ছেন সেই বিষয়টা জানাটা আপনার জন্য জরুরি। আমরা একটি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টিকে পরিষ্কার করি তাহলে বোঝা যায়, যেমন একটি টপিকস ওয়ার্ক লাইফ ব্যালেন্স অফ উইমেন, অর্থাৎ চাকরির সন্তুষ্টির বৃদ্ধিতে যে ওয়ার্ক লাইফের যে ব্যালেন্স সেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু গবেষণাতে এর আগে অনেক গবেষণায় দেখা গিয়েছে যে যদি ওয়ার্কিং লাইফের ক্ষেত্রে কর্মঘণ্টাটাকে অনেক বেশি নমনীয় করা হয় তাহলে কর্মীদের মানসিক সুস্থতা বজায় থাকে। এই যে কম্পেয়ারিংটা আপনি খুঁজে পাবেন তার জন্য আসলে আপনাকে পূর্ববর্তী অনেক গবেষণাকে অনেক ভালোভাবে স্টাডি করতে হবে এবং যার ফলেই আপনি এই পার্থক্যটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। এরপর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রাস্টিং, অর্থাৎ আপনি পূর্ববর্তী গবেষণার সাথে আপনার গবেষণার কি সাদৃশ্য খুঁজে পেতে চাচ্ছেন বা কি সাদৃশ্য আপনি রাখতে চাচ্ছেন। এই যে কন্ট্রাস্টিং বলতে মূলত বোঝায় বিভিন্ন গবেষণার মধ্যে পার্থক্য, ভিন্ন মত এবং ফলাফলের যে সীমাবদ্ধতা সেটা। এটি গবেষণায় মূলত ব্যবহৃত হয় আমাদের চিন্তা শক্তির প্রকাশটাকে আরও বেশি সুদৃঢ় করার জন্য। কন্ট্রাস্টিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে গবেষণার ভিন্ন দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন করা, পরস্পর বিরোধী যে ফলাফল আসবে সেটার ব্যাখ্যা প্রদান করা এবং গবেষণার যে রিসার্চ গ্যাপ আছে সেটাকে চিহ্নিত করা, অর্থাৎ আমাদের পূর্ববর্তী গবেষণার যে লিমিটেশনটা আছে সেটাকে যেন আমরা খুঁজে বের করতে পারি। এটা মূলত হচ্ছে কন্ট্রাস্টিংয়ের উদ্দেশ্য। যেখানে আমি এর আগের উদাহরণটিকে যেখানে বলেছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে পূর্ববর্তী গবেষণা থেকে যদি দেখা যায় যে নমনীয় কর্মঘণ্টা একজন কর্মীর মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক, কিন্তু ঠিক একইভাবে অন্য আরেকটি গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে যে কর্মীদের কর্মঘণ্টা এবং কাজের সাথে তাদের মানসিক স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই। এই যে আপনি দুটার মধ্যে পার্থক্য খুঁজে পেলেন, সেখান থেকে আপনাকে তথ্যটা নিয়ে সংশ্লেষণের মাধ্যমে নিজের যে পরবর্তী রিসার্চ সেটাকে সাজাতে হবে। মূলত কম্পেয়ারিং এবং কন্ট্রাস্টিংয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আলাদা করতে পারি বডি সেকশনটাকে সুদৃঢ়ভাবে সাজানোর জন্য। এরপর বডি সেকশনের যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনথেসাইজিং, যেটিকে আমরা মূলত বাংলায় সংশ্লেষণ বলে থাকি, অর্থাৎ কম্পেয়ারিং এবং কন্ট্রাস্টিংয়ের একটি সমন্বিত রূপ হচ্ছে সিনথেসাইজিং।
যার মাধ্যমে আমরা আসলে কম্পেয়ার থেকে যে পার্থক্য এবং কন্ট্রাস্টিং থেকে যে সাদৃশ্য খুঁজে পেলাম সেই দুটোকে একত্রিত করে একটি সমন্বিত রূপ দেওয়ার চেষ্টা করা হয়, যেটাকে বলা হয় সিনথেসাইজিং। এটি হচ্ছে গবেষণা দক্ষতার সর্বোচ্চ মেধার পরিচয় বহন করে বলে এটাকে ধরা হয়ে থাকে। অর্থাৎ সিনথেসাইজিং কেন এত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গভীর বিশ্লেষণী দক্ষতার পরিচয় পাওয়া যায় এখান থেকে, এবং সাহিত্য পর্যালোচক যারা আছেন তাদের গবেষণা কাঠামোর মধ্যে নিজেদেরকে যুক্ত করার একটি সেতুবন্ধন রচিত হয় সিনথেসাইজিংয়ের মাধ্যমে। এবং গবেষণা প্রশ্ন বা হাইপোথিসিসটাকে গঠন করার ক্ষেত্রে সিনথেসাইজিং অনেক বেশি পরিমাণে সহায়তা করে থাকে। সিনথেসাইজিংকে যদি একটি উদাহরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে পূর্ববর্তী যে উদাহরণটি আমি দিয়েছি কর্মঘণ্টা এবং কর্মসন্তুষ্টি, সেখানে কম্পেয়ারিংয়ে আমি বলেছি মানসিক স্বাস্থ্যের জন্য এটা সহায়ক, কন্ট্রাস্টিংয়ে আমি বলেছি যে এখানে ভিন্ন মত থাকতে পারে, সবসময়ই যেটা মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক হবে তা নয়। কিন্তু সিনথেসাইজিং করার পরে যখন আপনি বুঝতে পারবেন যে এখানে শুধুমাত্র একজন কর্মীর ওয়ার্কিং লাইফ বা কর্মঘণ্টা এই দুটোই জড়িত নয়, এর সাথে আরও অনেকগুলো ইস্যু তখন চলে আসবে, অর্থাৎ জেন্ডার ইস্যু চলে আসবে, যেখানে নারী পুরুষ উভয়ের ইস্যুটা আসবে, এবং কর্ম পরিবেশ বা ওয়ার্কিং এনভায়রনমেন্টের প্রভাবটা চলে আসবে, এবং আরও কিছু প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, অর্থাৎ আপনার রিমুনারেশন কেমন এবং আপনি সেই জায়গা থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, এই সমস্ত বিষয় তখন চলে আসবে যখন আপনি সিনথেসাইজিং পর্বে যাবেন। তো কম্পেয়ারিং এবং কন্ট্রাস্টিং থেকে আপনি যে বিষয়গুলো পাবেন সেটার পূর্ণ রূপটা আপনি খুঁজে পাবেন সিনথেসাইজিংয়ে, অর্থাৎ সংশ্লেষণ করার পরে, যে শুধুমাত্র কর্মঘণ্টা এবং কর্মীদের সন্তুষ্টি এই বিষয়টা মানসিক স্বাস্থ্যের জন্য নয়, এর সাথে আরও পারিপার্শ্বিক অনেকগুলো বিষয় প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং ফলাফলটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্যই আমরা বডি সেকশনটা লেখার ক্ষেত্রে আসলে আমরা কেন বলেছি যে এই তিনটা বিষয়কে আমাদের জানা প্রয়োজন, এই কারণেই, কারণ গবেষকদের কাজই হচ্ছে পূর্ববর্তী গবেষণার যে ফাঁকগুলো থেকে যাবে, যে লিমিটেশনটা থেকে যাবে, সেটা নিয়ে কাজ করা। এজন্যই মূলত কম্পেয়ারিং, কন্ট্রাস্টিং এবং সিনথেসাইজিং জানাটা গবেষকদের জন্য অতীব একটি জরুরি বিষয়। বডি সেকশন লেখার ক্ষেত্রে গবেষকরা সাধারণত যে ভুলগুলো করে থাকেন এবং সেগুলোকে কিভাবে এড়াবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মূলত বিশ্লেষণ ছাড়াই অনেকে সারসংক্ষেপ লিখে ফেলেন, এটা কখনোই উচিত না। অর্থাৎ আপনি যে টপিক নিয়েই কাজ করেন না কেন, বিশ্লেষণটা সুন্দরভাবে উপস্থাপন করলে বডি সেকশনটা অনেক বেশি সুন্দর হয়। এজন্য সারসংক্ষেপ লেখার আগে আপনাকে বিশ্লেষণটা সুন্দরভাবে করতে হবে। দ্বিতীয় যে ভুলটা গবেষকরা করে থাকেন সেটা হচ্ছে অনেক বেশি উদ্ধৃতির ব্যবহার করে থাকেন। কখনোই এত বেশি উদ্ধৃতির ব্যবহার করা উচিত না। এর চেয়ে যদি আপনি ব্যাখ্যা ও বিশ্লেষণ দেন তবে সেটা অনেক বেশি বডি সেকশনটাকে শক্তিশালী করে। এরপর যে বিষয়টা গবেষকরা অনেক সময়ই করে থাকেন সেটা হচ্ছে গবেষণার যে ভালো ফলাফলগুলো আছে বা গবেষণার যে বিরোধী ফলাফলগুলো আছে, অর্থাৎ আপনার ফলাফল যা এসেছে পূর্ববর্তী গবেষণায় যদি আপনার বিরোধী ফলাফল আসে ফাইন্ডিংসগুলো, সেক্ষেত্রে এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এটা কখনোই উচিত নয়, কারণ ফাইন্ডিংস যত বেশি ভ্যারিয়েশন আসবে আপনার গবেষণা তত বেশি শক্তিশালী হবে। সুতরাং কখনোই আপনি আপনার বিরোধী মতামত বা বিরোধী যে ফাইন্ডিংস আসবে সেটাকে কখনোই এড়ানোর চেষ্টা করবেন না। সবশেষে যে বিষয়টা সেটা হচ্ছে অনুচ্ছেদের সংযোগের ক্ষেত্রে কখনোই অপ্রাসঙ্গিক শব্দ ইউজ করা যাবে না, অর্থাৎ সংযোগহীন অনুচ্ছেদ কখনোই ব্যবহার করা যাবে না। উপযুক্ত শব্দের ব্যবহার করে অনুচ্ছেদগুলোকে সংযোগ করতে হবে। এই চারটি বিষয়ে যদি আপনারা খেয়াল রাখেন তাহলে একটি গবেষণাপত্রের যে বডি পার্ট আছে সেটা অনেক বেশি সুন্দর এবং উপস্থাপনযোগ্য হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।